দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন যমুনা আইডেস। শুরুতেই জানাবো শিরোনামগুলো। নিজ শহরে কাশেম সোলাইমানিকে শেষ বিদায় জানালেন লাখো মানুষ। ভিড়ে পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু। যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে হটানোর হুমকি ইরানের। নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার কট্টরপন্থী হিন্দু রক্ষা দলের। দাবি, বামপন্থীদের দেশদ্রোহী আচরণ বন্ধে এই পদক্ষেপ। অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন আজ। সবচেয়ে বড় আয়োজন রাশিয়ায় পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্য থেকে হটানো হবে যুক্তরাষ্ট্রকে। তাহলেই অনির্দিষ্টকালের যুদ্ধ পরিস্থিতি মুক্ত হবে পুরো অঞ্চল। আর এটাই হবে ইরানি সমরবিদ কাশেম সোলাইমানির মৃত্যুর প্রতিশোধ। 3 দিনের জাতীয় শোক শেষে এভাবেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার নিজ শহরে সম্পন্ন হয় কাশেম সোলাইমানির দাফন। তাকে শেষ বিদায় জানান লাখো মানুষ। তেহরানে লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পরদিনই কাশেম সোলাইমানিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্রে পরিণত হয় কেরমান শহর। মৃত্যুর 3 দিন পর মঙ্গলবার জন্মস্থানে পৌঁছায় তার মরদেহ। সম্পন্ন হয় দাফন। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধে নেতৃত্ব দিয়ে জাতীয় বীরে পরিণত হন সোলাইমানি। বলা হয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পর ইরানের সবচেয়ে প্রভাবশালী নেতা তিনি। শুক্রবার রাতে মার্কিন বিমান হামলায় নিহত হন 62 বছর বয়সী এই মেজর জেনারেল। শোক পালন শেষে এবার পাল্টা আঘাত হানার পালা, হুঁশিয়ারি তেহরানের। ডোনাল্ড ট্রাম্পের চরম নির্বুদ্ধিতার মাসুল এখন দেবে পুরো মধ্যপ্রাচ্য। কেবল যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে আজ এ অঞ্চল এমন এক যুদ্ধের শিকার যার শেষ কোথায় জানা নেই। এই বুদ্ধ ভাঙার সময় এসেছে। পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিনাশ ঘটলেই আর মধ্য উপত্যকা থাকবে না এই অঞ্চলে। যে কোনো মূল্যে এবার সেটাই নিশ্চিত করা হবে। মধ্যপ্রাচ্যকে ঘিরে আবর্তিত যে বিশ্ব রাজনীতি, তাতে মার্কিন বলয়ের বিপরীতে ইরানের প্রভাবশালী অবস্থানের কৃতিত্ব দেয়া হয় সোলাইমানিকে। তার হত্যাকাণ্ডে তাই নাটকীয় মোড় নিয়েছে আঞ্চলিক উত্তেজনা। এ অবস্থায় তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা এড়াতে সব পক্ষকে সহনশীল থাকার আহ্বান চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের। যুক্তরাষ্ট্রকে নতুন করে কোনো ধরনের শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সংশ্লিষ্ট সব পক্ষেরই এখন সময় সর্বোচ্চ সহনশীল থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজার। আঞ্চলিক এবং পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তা নির্ভর করছে এর ওপর। ভুললে চলবে না যে বাগদাদের মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা কিসের প্রতিক্রিয়া ছিল। একটি গোষ্ঠীর ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রই প্রথমে তাদের খেপিয়ে তুলেছিল। কূটনীতির এ যুগে এসব আচরণ নিতান্তই অযৌক্তিক, যার দায় এখন নিচ্ছে সারা পৃথিবী। ঐতিহাসিক ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারে 2017 সাল থেকে বৈরিতা বাড়ে দুদেশের। এতদিন কথার লড়াইয়ে সীমিত থাকলেও সোলাইমানি হত্যাকাণ্ডের পর সম্ভাব্য সমীকরণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতেও। নুসরাত কামাল, যমুনা নিউজ। এদিকে কাশেম সোলাইমানির দাফন কার্য চলাকালীন ভিড়ের মধ্যে পদদলিত হয়ে প্রাণ গেছে কমপক্ষে 35 জনের। আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। অনলাইনে প্রকাশিত কিছু ভিডিওতে সড়কের অনেকের প্রাণহীন দেহ পড়ে থাকতে দেখা গেছে। আর হতাহতদের উদ্ধারে সাহায্যের আশায় চিৎকার করছিলেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, জানিয়েছে জরুরি চিকিৎসা সেবা কেন্দ্র। কেরমান শহরে ইরানি কুদস ফোর্স প্রধান সোলাইমানিকে শেষ বিদায় জানাতে মঙ্গলবার জড়ো হয়েছিলেন লাখ লাখ মানুষ। এদিকে জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় মার্কিন সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রস্তাব পাশ করেছে ইরানের পার্লামেন্ট। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে সন্ত্রাসী অভিহিত করা হয় বিলটিতে। মঙ্গলবার পার্লামেন্টের এক জরুরি অধিবেশনে এই বিল পাশ হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা দিতে পারবে তেহরান। ভোটাভুটি শেষে পার্লামেন্টের স্পিকার ঘোষণা দেন, কাশেমিকে হত্যার সাথে জড়িত সবাইকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করবে ইরান। এ সময় পার্লামেন্ট সদস্যরা প্রতিশোধ বলে স্লোগান দেন। অধিবেশনে
কাশ্মীর বাহিনী কুদস ফোর্সের জন্য বরাদ্দ বাড়ানোরও সিদ্ধান্ত হয়। এবছর অতিরিক্ত $22 কোটি বরাদ্দ হয়েছে তাদের বাহিনীটির জন্য। ভারতের নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করল কট্টরপন্থী হিন্দু রক্ষা দল। সংগঠনটি জানায়, বামপন্থী শিক্ষার্থীদের দেশদ্রোহী ও নৈরাজ্যবাদী আচরণ থামাতেই নাকি তাদের এই পদক্ষেপ। দাবিটি খতিয়ে দেখছে পুলিশ। একই সাথে হামলার পূর্ণাঙ্গ তদন্তে কাজ করছে দিল্লি পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। ছাত্র সংসদ প্রেসিডেন্ট ঐশী ঘোষ সহ 19 জনের নামে আলাদা দুটি এফআইআর দায়ের করা হয়েছে। চাঞ্চল্যকর ইস্যুতে মুখোমুখি অবস্থানে সরকার ও বিরোধী দলগুলো। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় হামলার নিন্দায় মুখর গোটা ভারত। কলকাতায়ও শিক্ষার্থী, বিজেপি সমর্থক ও পুলিশের ত্রিমুখী সহিংসতায় আহত হয়েছেন অনেকে। অভিযোগের তীর যখন বিজেপি সমর্থনপুষ্ট এবিভিপির দিকে যাচ্ছে, সে সময়ই হামলার দায়ভার নিল কট্টরপন্থী হিন্দু রক্ষা দল। তাদের দাবি, অধিকার আদায়ের নামে ভারতীয় শিক্ষাঙ্গনে চলছে নৈরাজ্যবাদ। जेएनयू एक कम्युनिस्टों का अड्डा है। কমিউনিস্টদের আখড়ায় পরিণত হয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। যত বিক্ষোভ আন্দোলনই হোক না কেন, সব জায়গায় সেখানকার শিক্ষার্থীরা পাকিস্তানপন্থী স্লোগান দেয়। ভারতে কোনোভাবেই সেটা সহ্য করা হবে না। পুরো দায়ভার নিয়ে বলছি, জেএনইউতে আমাদের দলের নেতাকর্মীরাই হামলা চালিয়েছে। पूर्णतः जिम्मेदारी लेता हूं। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রেসিডেন্ট আহত ঐশী ঘোষ সহ আরও 19 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। হামলার মূল কারণ উদ্ঘাটনে আলাদাভাবে তদন্ত করছে দিল্লি পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। আমাদের হাতে বেশ কিছু সূত্র রয়েছে, যার ভিত্তিতে চলছে অনুসন্ধান। প্রত্যাশা, খুব শিগগিরই মূল অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। এনআরসি নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের মাঝেই জেএনইউ হামলা ইস্যুতে পরস্পরকে দুষছে সরকার ও বিরোধী দল। শিক্ষাঙ্গনে যদি শিক্ষক শিক্ষার্থীরা অরক্ষিত থাকেন, তাহলে সেটা গোটা ভারতের দুশ্চিন্তার কারণ। সরকারি বিষয়গুলোকে উস্কানি দিচ্ছে। এর আগেও জামিয়া সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের ওপর এলোপাথারি গুলি চালানো হয়েছে। শিক্ষাঙ্গনগুলো স্বায়ত্তশাসিত, কিন্তু সেখানে পড়ালেখার প্রতি গুরুত্ব আরোপ করা হয় না। বরং শিক্ষার নামে রাজনৈতিক মঞ্চ তৈরি করে রেখেছে স্বার্থান্বেষী কয়েকটি মহল। সরকারের তরফ থেকে তাদের প্রতি আহ্বান, দয়া করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন। রোববার সন্ধ্যায় মুখ ঢাকা 50 থেকে 70 জনের ছোট ছোট কয়েকটি দল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দুটি হোস্টেলে চালায় আকস্মিক হামলা, যাতে আহত হন 40 জন শিক্ষক শিক্ষার্থী। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে 8 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন। 11 তারিখ ঘোষিত হবে ফলাফল। সোমবার প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রস্তুত রাখা হয়েছে 13,000 ভোট কেন্দ্র। নির্বিঘ্ন ভোট অনুষ্ঠানের জন্য মোতায়েন করা হবে 90,000-এর মতো কর্মকর্তা। বিধানসভা নির্বাচনের আগে কঠোরভাবে যেন মডেল কোড অফ কন্ডাক্ট মানা হয়, সে বিষয়টিও নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারির 22 তারিখের মধ্যে 70 আসনে দিল্লির বিধানসভার সরকার গঠন সম্পন্ন করতে হবে। 2015 সালের নির্বাচনে আম আদমি পার্টির ভাগ্যে জুটেছে 67 আসন। মোদির রাজ্য গুজরাটের হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় চলছে তোলপাড়। শুধু ডিসেম্বর মাসে রাজকোট শহরের সরকারি হাসপাতালে 111 নবজাতক প্রাণ হারিয়েছেন। সোমবার হাসপাতালের মুখপাত্র ডাক্তার মনীষ মেহতা নিশ্চিত করেছেন এসব তথ্য। তার দাবি, প্রচণ্ড শীত এবং প্রিম্যাচিউর শিশুর জন্ম নবজাতকদের মৃত্যুর প্রধান কারণ। 96টি শিশুর ওজনই ছিল অস্বাভাবিক। এছাড়া অনেক নবজাতকের ছিল জন্মগত সমস্যা। অন্যান্য হাসপাতাল থেকে চিকিৎসার জন্য দেরিতে আনার কারণে ঘটেছে মৃত্যু, এমন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। গেল মাসে রাজস্থানের কোটায় জেকে লোন হাসপাতালে সদ্যজাত শিশু মৃত্যুর ঘটনায় চলছে তোলপাড়। ভারতীয় সিভিল হাসপাতালের পরিসংখ্যান অনুসারে 2019 সালে অব্যবস্থাপনায় প্রাণ হারিয়েছে 21% সদ্য ভূমিষ্ঠ। লিবিয়ার সির্ত শহরে পুনর্দখল করেছে বিদ্রোহী খলিফা হাফতারের বাহিনী। সোমবার এক বিবৃতিতে এই দাবি করেছে হাফতারের অনুগত লিবিয়ান ন্যাশনাল আর্মি। এলএনএর মুখপাত্র বলেন, বিমান অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি। আল কার্দাবিয়া বিমান ঘাঁটি সহ সির্তের আশপাশের আরও কয়েকটি অঞ্চল দখলের কথাও জানানো হয়েছে। এই অভিযানকে পূর্বাঞ্চলীয় বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন বলে অভিহিত করেন তিনি। 2016 সালে দেশটি থেকে আইএস পতনের পর সির্তের নিয়ন্ত্রণ নেয় জাতিসংঘ সমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড সরকার।
সরকারকে সহায়তায় দেশটিতে তুর্কি সেনা মোতায়েনের ঘোষণার পর থেকেই তৎপর হয়ে ওঠে এলএনএ। সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সিরত। কমান্ডার ইন চিফের সরাসরি তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পনা বাস্তবায়ন করে সেনারা। এই অঞ্চলের মানুষ যাতে সংঘাতের বলি না হয় সে চেষ্টা ছিল আমাদের। অস্ট্রেলিয়ায় টানা 4 মাস ধরে জ্বলতে থাকা দাবানলের প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্য, পর্যটন সহ বিভিন্ন খাতে। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি অস্তিত্ব শঙ্কায় বহু প্রাণী। প্রাণহানির সংখ্যা না বাড়লেও ছাই হয়ে যাচ্ছে বহু বসত বাড়ি। আগুন ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ইডেন শহর বছরের এই সময়টাতে মুখরিত হয়ে থাকে পর্যটকদের আনাগোনায়। কিন্তু এবছর শহরটিতে এখন জনগণের সংখ্যা হাতে গোনা। কয়েক মাসের দাবানলে বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। গত বছরের সাথে তুলনা করলে এবছর আমাদের ব্যবসায় চরম মন্দা। গেল কয়েকদিনে পণ্যবাহী জাহাজের 2টি শিডিউল বাতিল হয়েছে। জানি না কবে নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরবে। 85 থেকে 90 ভাগ আয় কমে গেছে এই এলাকায়। সব পর্যটকরা আগে ভাগেই এলাকা ছেড়েছে। জানি না এবছরের ক্ষতি কিভাবে পুষিয়ে উঠব। সোমবারের বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি মিললেও আগুন নিয়ন্ত্রণে তেমন কোনো প্রভাবই পড়েনি। প্রাণহানি এড়াতে অতিরিক্ত সেনাবাহিনীর পাশাপাশি যোগ দিয়েছে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও। প্রতিটি প্রাণ রক্ষায় দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। যারা বাড়িঘর সহ সবকিছু হারিয়েছেন তাদের সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি দ্রুতই ভয়াবহ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বর থেকে জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে 2 কোটি একরের বেশি বনভূমি। ধ্বংস হয়ে গেছে প্রায় 2000 বসতবাড়ি। দেশটির পরিবেশ অধিদপ্তরের হিসেবে 4 মাসে মারা গেছে বিস্তীর্ণ বনভূমিতে বসবাসরত 50 কোটির বেশি পশুপাখি, জীবজন্তু। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। সিরিজ 159টি ধর্ষণ ও যৌন হয়রানির মামলায় ইন্দোনেশিয়ার এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন ব্রিটিশ আদালত। সোমবার বিচারক জানান, বিকৃত মানসিকতার এই অপরাধীকে মুক্তি দেওয়া সমাজের জন্য ঝুঁকিপূর্ণ। 36 বছর বয়সী রেইনহার্ড সিনাগা ছিল পিএইচডি শিক্ষার্থী। তার বিরুদ্ধে ম্যানচেস্টার শহরের বিভিন্ন পানশালা থেকে কমপক্ষে 48 পুরুষকে প্রলুব্ধ করে নিজ ফ্ল্যাটে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। মাদক বা নেশা জাতীয় পানীয় দেওয়ার পর ভুক্তভোগীদের লাঞ্ছিত করত এই ধর্ষক। প্রত্যেকটি ঘটনার ভিডিও ধারণ করে রেখেছে সিনাগা। 2018 সালে ধর্ষণ ও যৌন হয়রানির আরও 2টি মামলা প্রমাণিত হয়। ইতিমধ্যে কারাভোগ করছে এই ইন্দোনেশিয়া নাগরিক। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, সিনাগার বয়ান অনুসারে তার বিকৃত মানসিকতার শিকার হয়েছিলেন আরও 70 জন, যাদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। কারণ মাদকাচ্ছন্ন থাকার কারণে বেশিরভাগই হয়রানির বিষয়টি মনে করতে পারেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন ইস্যুতে সিনেটে নিজের বক্তব্য তুলে ধরতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সোমবার এক টুইট বার্তায় কথা বলেন তিনি। জানান, সিনেট যদি তার সাক্ষ্য নিতে চায় তাহলে যে কোনো সময় মুখোমুখি হতে প্রস্তুত তিনি। এর আগে বোল্টন সহ ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন 3 কর্মকর্তারা সাক্ষ্য গ্রহণের জন্য চাপ দেয় ডেমোক্র্যাটস। তবে রিপাবলিকানরা বলছেন, সিনেটে সাক্ষ্য গ্রহণ এবং বিচার কাজ শুরুর আগে বিভিন্ন মতামত শোনা যাচ্ছে, যা নিন্দনীয়। এদিকে ট্রাম্পের অপসারণ চেয়ে সিনেট ভবনে বিক্ষোভ করেছেন সাধারণ মার্কিনীরা। জুলিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন আজ। বিশ্বজুড়ে মহা ধুমধামে দিনটি পালন করছে কপ্টিকরা। সবচেয়ে বড় আয়োজন রাশিয়ায় থাকলেও মিশর, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই এই ক্রিসমাস উদযাপন করে থাকে অর্থোডক্স খ্রিস্টানরা। 45 খ্রিস্টপূর্বে জুলিয়াস সিজার প্রণীত পঞ্জিকা অনুসারে জানুয়ারির 7 তারিখ বড়দিন পালন করে অর্থোডক্স খ্রিস্টানরা। কপ্টিক খ্রিস্টানদের 39% বাস রাশিয়াতে, তাই এখানেই বড়দিনের আয়োজন থাকে সবচেয়ে বেশি। ক্রিসমাসে আমাদের প্রার্থনা নতুন বছর অনেক আনন্দ আর সমৃদ্ধি বয়ে আনুক, বিশ্বজুড়ে যুদ্ধ হানাহানি বন্ধ হোক। গির্জায় বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছি, ঈশ্বরের কাছে সবার জন্য শান্তি কামনা করলাম। সেন্ট পিটার্সবার্গের ট্রান্সফিগারেশন ক্যাথেড্রালে মধ্যরাতের প্রার্থনায় যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বড়দিনের প্রার্থনায় মস্কোর ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রালে জড়ো হন কয়েকশো মানুষ। সপরিবারে যোগ দেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।
দেশ ও জাতির কল্যাণ কামনা করেন অর্থোডক্সদের সর্বোচ্চ ধর্মগুরু প্যাট্রিয়ার্ক কিরিল। সৃষ্টিকর্তা সবাইকে সত্য ও মানবতার পথে পরিচালিত করুন। আত্মশুদ্ধি আসুক সবার মাঝে। ঈশ্বরের করুণার দরজা খোলা থাকুক সবার জন্য। যীশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহেমে ধর্মগুরু তৃতীয় থিওফিলসের ঈশ্বর বন্দনায় অংশ নেন অর্থোডক্সরা। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ার থেকে অর্থোডক্সদের শুভেচ্ছা জানান পোপ ফ্রান্সিস। অর্থোডক্স খ্রিস্টানদের ক্রিসমাসের শুভেচ্ছা, অনেক শুভকামনা তাদের জন্য। বিশ্বজুড়ে ভ্রাতৃত্ব আর মানবতায় পালিত হোক সব উৎসব। গত কয়েক বছরের মতো হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয় মিশরের গির্জাগুলোতে। আলেকজান্দ্রিয়ায় ক্রিসমাসের আয়োজনে যোগ দেন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। এছাড়াও সম্প্রীতির বার্তা নিয়ে অর্থোডক্স ক্রিসমাস পালিত হয় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, জর্জিয়া, গ্রিস এবং সার্বিয়াতেও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ফিলিস্তিনে অধিকৃত এলাকাগুলোয় আরও প্রায় 2000 বসতি নির্মাণে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। সোমবার পর্যবেক্ষক সংস্থা পিস নাও জানিয়েছে এই তথ্য। এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে ফিলিস্তিনের ইসরায়েলের দখলদারিত্ব বাড়ছে। প্রায় 800 আবাসন প্রকল্পের কাজ শুরু হবে শীঘ্রই। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আরও 1150টি প্রকল্প। তবে নতুন বসতি স্থাপন নিয়ে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা আসেনি এখনও। 1967 সালের যুদ্ধে ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। প্রায় 6 লাখ ইসরায়েলের আবাস ওই দুই অঞ্চলে। ইন্দোনেশিয়ার বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 70 জনে। আশ্রয়কেন্দ্রগুলোয় ঠাঁই নিয়েছেন 10,000-এরও বেশি মানুষ। মঙ্গলবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী জাকার্তায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। আশপাশের এলাকায় প্রাণ হারিয়েছেন বাকিরা। গেল সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতের কারণে নিমজ্জিত রাজধানীর ও প্রতিবেশী 169টি এলাকা। মঙ্গলবারও রেকর্ড করা হয় 377 মিলিমিটার বৃষ্টি। কিছু এলাকায় দোতলা বাড়ি পর্যন্ত উঠে এসেছে বন্যার পানি। স্বাভাবিকের তুলনায় বেড়েছে নদীর পানির উচ্চতাও। ইন্দোনেশিয়ায় সাধারণত অক্টোবর বা এপ্রিলে বৃষ্টিপাতের মৌসুম, কিন্তু শীতকালীন প্রাকৃতিক দুর্যোগে কয়েক গুণ বেড়েছে ভোগান্তি। পেরুতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জার্মান নাগরিক সহ কমপক্ষে 16 জন। সোমবার কারাভেলি পার্বত্য এলাকায় হয় দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, আহত 42 জনের মধ্যে রয়েছে 2 জন করে মার্কিন ও ব্রাজিলিয়ান নাগরিক। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে রাজধানী লিমা থেকে পর্যটন নগরী আরেকুইপার এর দিকে যাচ্ছিল বাসটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়ি ও মিনি বাসের সাথে হয় মুখোমুখি সংঘাত। ঘটনাস্থলে মারা যান 12 আরোহী। হাসপাতালে নেওয়ার পথে বাকিরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। কলম্বিয়ায় উদযাপিত হলো নজরকাড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্নিভাল। দাসত্ব থেকে মুক্তি উৎসবের মূল উপজীব্য, আর তাই আন্দেজ, আমাজন ও প্রশান্ত মহাসাগরীয় সংস্কৃতি ফুটে ওঠে বার্ষিক প্যারেডে। 2009 সালে ইউনেস্কোর তালিকাভুক্ত হয় এই অনুষ্ঠানটি। দর্শকের, এই ছিল আমাদের আজকের যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।